জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা আগামীকাল। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে, তবে বৃহস্পতিবারই নির্ধারণ হবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ, এমনটা বিশ্বাস করেন প্রসিকিউশন। দুপুরে ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। রায়ের দিন ধার্য করাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাইকোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এসএম আরিফের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৩ নভেম্বর ঘোষণা করা হবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। মামলায় অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন। এর মাঝেই খবরের শিরোনাম, শেখ হাসিনার পক্ষে জাতিসংঘে জরুরি আবেদন জমা দিয়েছেন লন্ডনের ২ আইনজীবী, যেখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এ বিষয়ে প্রশ্ন করলে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ব্যতীত অন্য কারো কথা বলার সুযোগ নেই। তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছে। তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে, এখানে এই অনিয়ম হচ্ছে, এখানে অনিয়ম। পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো কথা বলার সুযোগ নাই, শুধুমাত্র স্টেট ডিফেন্স লয়ার ছাড়া। আমি নিঃসন্দেহে বলতে পারি যে স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা। শেখ হাসিনার বিচারকে ঘিরে সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রসিকিউশন থ্রেট টু জাস্টিস মনে করেন কিনা এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। আমি থ্রেট টু জাস্টিস মনে করি না, তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে। রায় দেওয়ার, রায়ের দিন নির্ধারণ করার এখতিয়ার পুরোপুরি অনারেবল ট্রাইব্যুনালের। তবে আমরা বিশ্বাস করি যে আগামীকাল রায়ের ডেট আমরা পাব। বুধবার ৫টি মামলায় ২৭ জন আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে ট্রাইব্যুনাল ১-এ চাংখারপুলে ৬ হত্যাকাণ্ডের ঘটনায় ২৫তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা। বাকি সাক্ষ্য গ্রহণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়। একই ট্রাইব্যুনালে ২০১২ সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় ১২ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। আর ট্রাইব্যুনাল ২-এ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ১২তম দিনের সাক্ষ্য গ্রহণ চলে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় কে বা কারা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এদিকে গাজীপুরে পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দেওয়া হয়েছে। ভোরে নগরীর ভোগড়া পেয়ারাবাগান এলাকায় ও শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় এবং মঙ্গলবার রাতে নগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় এসব ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন বলেন, ভোরে ভোগড়া পেয়ারাবাগান এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করা হয়। এর আগে নগরীর চক্রবর্তী এলাকায় কালিয়াকৈরের নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার খবর জানায় কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা জায়গায় পেট্রোল বোমা নিক্ষেপ এবং যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। যদিও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এই কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট, পেট্রোলিং ও তল্লাশি জোরদার করা হয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপির ৫০টি থানা এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনের সর্বশক্তি প্রয়োগ করে পুলিশ মাঠে থাকবে বলে মন্তব্য করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। সকালে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগে আলোচিত মামুন হত্যাকাণ্ড আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।
এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগিক ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এবং দমন করবো। আপনারা জানেন যে কয়েকদিন আজকে যে রূপম ভাই যেটা বললেন যে আমরা যারা নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্ত 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোট 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় মোট 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি, আর গাজীপুর ও নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে 1 প্লাটুন করে বিজিবি। রাজধানীতে ইতিমধ্যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার থাকবেন অন্তত 17,000 পুলিশ সদস্য। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। সরকারকে হুমকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোকে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিছু রাজনৈতিক দল। তারা চায় না দেশে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করুক, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাক। রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত ইলিয়াস মাতবরের প্রতিবেদনে। আমরা দেখছি ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির এই আলোচনা সভা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা শর্ত জুড়ে দিয়ে দেশকে যেন কেউ আবার তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, সেজন্য জাতীয় ঐক্যের প্রয়োজন বলে জানান তারেক রহমান। কেউ হয়তো রাজপথের সঙ্গে ছিল, সেরকম কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে রাজনীতিভাবে যদি বলতে হয় পরিষ্কারভাবে যা দিবালকের মতন পরিষ্কার, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া। তিনি বলেন, রাজনৈতিক দর কষাকষির সুযোগ তৈরির জন্য দেশের মানুষ জীবন দেয়নি। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করা দেয়া হচ্ছে কিনা সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণের প্রতি আহ্বান জানাই। কয়েকটি রাজনৈতিক দল গণতান্ত্রিককামী মানুষের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বলে জানান তারেক রহমান। ভবিষ্যতে আর কেউ যাতে দেশ এবং জনগণের অধিকার হরণ করতে না পারে, দেশকে আবার তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এটিই হোক আজ আমাদের এবারের 7ই নভেম্বরের প্রধান অঙ্গীকার বা শপথ। গণভোট করার জন্য সরকারের 3000 কোটি টাকা গচ্চা দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে গণভোট কতটা যৌক্তিক সেটা নিয়েও ভাবতে সবাইকে আহ্বান জানান তারেক রহমান। দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। ইলিয়াস মাতবর, রাজপথের আন্দোলনের সকল সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের উপর নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত সহ 8টি রাজনৈতিক দল। রবিবারের মধ্যে এসব দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান সহ কঠোর কর্মসূচির ঘোষণা আসবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দুপুরে রাজধানীতে 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 13 নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজপথে থাকবে, অবস্থান করবে জামায়াত। বিস্তারিত মিফতাক আলিফের রিপোর্টে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর নভেম্বরেই গণভোট আয়োজন সহ 5 দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আলফালা মিলনায়তনে আন্দোলনরত 8 দল যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে 8 দলের পক্ষ থেকে জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আগামী 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সারা দেশে কর্মসূচি ঘোষণা করেন এবং দাবি না মানা পর্যন্ত যমুনা ঘেরাও করে অবস্থান কর্মসূচির কথাও জানান তিনি। 14 নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। গণমাধ্যমের প্রশ্নের জবাবে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, বৃহস্পতিবার ফ্যাসিবাদী আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজপথে অবস্থান করবে জামাত। 13 তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন, আমাদের কর্মসূচিতে 8 দল বলেছে যে সারা দেশের আমাদের এই 8টি দলের প্রত্যেকটি শাখায় স্ব দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে। একইভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আগামীকাল মাঠে থাকবে বলে জানান ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র শিবির সভাপতি আরও বলেন, ছাত্র সমাজকে সাথে নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ছাত্র শিবির। আগামীকাল 13 নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনার বিচার রায় ঘোষণা করবে। এই প্রেক্ষিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঢাকায় লকডাউন নামে কর্মসূচি দিয়েছে। আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোন স্থান নেই। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো প্রচেষ্টা ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত করবে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। 5 দফা দাবি না মানলে 16 নভেম্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা জামাত সহ সমমনা 8 দলের। এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার এক আলোচনা সভায় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএনপি 30 বছর চেষ্টা করলেও নির্বাচনের আগে গণভোট ঠেকাতে পারবে না। এ সময় তিনি জামায়াতের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন। 8 দল আন্দোলন করতেছে, ভালো কথা, তারা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে, যদি তাদের দাবি না মানা হয়। আমরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানালাম। তাদের দাবি, তারা যে দাবিগুলো করতেছে এটা যৌক্তিক এবং ন্যায্য। যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, পেটুয়া বাহিনী দিয়ে কোন দমন করার চেষ্টা চালায়, রাজপথে ইনশাআল্লাহ আমরা একে একে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। যারা আন্দোলন করছেন আপনাদের কোনো ভয় নাই, আমরা আছি এখনো, আমরা এখনো মরে যাই নাই। আমরা সরকারকে পরীক্ষা করতেছি, সরকার কি করতেছে দেখতেছি তার অগ্রগতি। বাংলাদেশের আগামী নির্বাচন জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 7 সদস্যের কানাডিয়ান পার্লামেন্টারি প্রতিনিধি দল সাক্ষাতে এলে তিনি আহ্বান জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহ জান। প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে চলমান সংস্কার কার্যক্রম এবং আগামী ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশ এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণদের নেতৃত্বে এক নতুন জাগরণ ঘটছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি কানাডার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি 25 নভেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই তারিখ ঘোষণা করেন। এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেয়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছিল, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না।
গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। সেদিন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের ৭ জন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন। সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পর অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সহ সবগুলো খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ HRPB নামের মানবাধিকার সংগঠনের করা রিটের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী ও বিচারপতি দিহিদার মাসুম কবিরের হাইকোর্ট বেঞ্চে রায় দিয়েছেন বলে জানান রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। HRPBর পক্ষে আমরা একটা জনস্বার্থে রিট পিটিশন দায়ের করেছিলাম। আদালত রুল জারি করে 7 দিনের মধ্যে ওই সমস্ত অপসারণের নির্দেশ দিয়েছিল। রুলটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠগুলো সংরক্ষণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না। ওই মামলাটাই আজকে শুনানি হয়ে রায় হয়েছে। সেখানে আদালত রুল অ্যাবসলিউট করেছেন এবং বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ সেটিকে যেভাবে খেলার মাঠ আছে এবং আইনের বিধান যেটা আছে, বিশেষ করে জলাধার সংরক্ষণ আইন 2000, পরিবেশ আইন, এখানে সরাসরি বলাই আছে যে কোনো খেলার মাঠ, উদ্যান, জলাশয় এগুলো কোনো পরিবর্তন করা যাবে না, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খেলার মাঠগুলো আছে সেগুলো অন্য কাজে যাতে ব্যবহৃত না হয় সেই জন্যই আদালত রুল অ্যাবসলিউট করে নির্দেশনা দিয়েছেন। রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যার ঘটনায় 2 শুটার সহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। ডিবি জানায় মামুন হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 2 শুটার সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বের কারণে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার জন্য চুক্তি হয়েছিল মাত্র 2 লাখ টাকা। হত্যার নির্দেশ দিয়েছেন ইমন মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে ইমন এই হত্যায় জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে। নরসিংদী ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত 5 জন আসামিকে গ্রেপ্তার। ঘটনায় ব্যবহৃত সরবরাহকৃত অর্থ, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, 2টি পিস্তল, তারপরে আপনার অস্ত্রগুলি উদ্ধার করা হয়। অভিযানকালে আসামি ফারুক, রবিন, শামীম ও রুবেলকে নরসিংদী সদর থানাধীন ভেলানগর হইতে গ্রেপ্তার করা হয়। পে কমিশন অন্তর্বর্তী সরকারের সময় বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, একটা ফ্রেমওয়ার্ক করে দিয়ে যাবে এই সরকার। সামনে নির্বাচিত সরকার এসে সেটি বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। তিনি আরও জানান, রমজানকে সামনে রেখে চিনি ও সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। পোর্টে দীর্ঘদিন পড়ে থাকা আমদানিকারকদের গাড়ি স্ক্র্যাপ হিসাবে বিক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। পে কমিশনের কাজটা কিন্তু অত্যন্ত জটিল, ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই। পে কমিশনে ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই 3টা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই 3টা পাওয়ার পর তো ওটাকে তো আবার কনসিস্টেন্ট লাগবে, একটা একরকম দেবে, সেটা একটু সময় লাগছে। না, আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই 3টা রিপোর্ট দেখে ওটাকে আবার কী বলে রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো প্রসেস আছে, সচিব কমিটি আছে, ওরা দেখবে, তারপরে মোপা আছে, ওরা দেখবে, তারপর ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত, ওটার পরে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে। চট্টগ্রামের লালদিয়ায় বিশ্বমানের কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে ডেনমার্কের APM কোম্পানি এটি নির্মাণ করবে। এটি নির্মিত হলে 8 লাখ কন্টেইনার রাখা যাবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিডা চেয়ারম্যান বলেন, টার্মিনালটি নির্মাণে 6,700 কোটি টাকা ব্যয় হবে। আগামী 3 বছরের মধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে। তিনি বলেন, এটি একটি বিশ্বমানের টার্মিনাল হবে। এখানে দ্বিগুণ জাহাজ ভিড়তে পারবে। বর্তমানের চেয়ে 40% কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। ওনারশিপ রিমেইনস উইথ আস। হাউএভার, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এখানে সেটা হচ্ছে যে এই পুরা প্রজেক্টটা করতে ওনাদের প্রায় $550 মিলিয়ন মতো খরচ হবে।
উইচ ইজ বাংলাদেশি টাকা যদি আমি ক্যালকুলেট করি প্রায় ৬,৭০০ কোটি টাকা। তো এই ৬,৭০০ কোটি টাকা পুরাটাই আসলে এপি মোলার ওনাদের থেকে দিবেন, বাংলাদেশ সরকার এখানে কোনো খরচ হবে না, এবং সেই কারণে এই পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসেবে বাংলাদেশে আগামী 3 বছরে